গুলশানের বাসায় খালেদা জিয়ার সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাক্ষাৎ, নিলেন শারীরিক অবস্থার খোঁজ খবর। রাজনৈতিক বিতর্কে চাপা পড়ছে আওয়ামী লীগের লুটপাট, দুর্বৃত্তায়ন, বলেছেন মির্জা ফখরুল। ক্যাপাসিটি চার্জেই 1 লাখ কোটি টাকা গায়েবের অভিযোগ। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, 72 ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দেয়ার আলটিমেটাম। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী, আগামী সপ্তাহ থেকে 10 দিন শৈত্যপ্রবাহের পূর্বাভাস, হাসপাতালগুলোতে রোগীর ভিড়। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে সেখানে গেলে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর তাকে স্বাগত জানান। এ সময় সেনাপ্রধান বলেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন। সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণীও ছিলেন। তারা প্রায় 40 মিনিট সেখানে ছিলেন। সেনাপ্রধানের সাক্ষাতের সময় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর সেখানে উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ও চুরি লুটপাটের ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পাদিত অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। আর আওয়ামী শাসন আমলে বিদ্যুৎ খাত থেকে শুধু ক্যাপাসিটি চার্জের নামেই 1 লাখ কোটি টাকা গায়েব করা হয়েছে বলে জানিয়েছেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল বরাবরই চরম গোপনীয়তার। এ খাতের বিভিন্ন চুক্তি বা কেনাকাটার তথ্য আইন করেই গোপন করেছিল শেখ হাসিনা সরকার। বিদ্যুৎ খাতে হাসিনা সরকারের দুর্বৃত্তপনা আর লুটপাটের ফিরিস্তি তুলে ধরতে বৃহস্পতিবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে বিশ্লেষণধর্মী উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন, 15 বছরের শাসনামলে বিদ্যুৎ খাতকে লুটপাটের ব্যবসায় রূপ দিয়েছিল আওয়ামী লীগ। বিদ্যুৎ খাতটা তারা একটা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে। কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে। তুলে ধরেন, শুধু বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে 15 বছরে লুটপাট করা হয়েছে 1 লাখ কোটি টাকা। জানান, শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই পাচার হয়েছে $500 মিলিয়ন। 2008 থেকে 9, 2023 থেকে 24 ক্যাপাসিটি চার্জ পরিমাণ আপনারা গ্রাফটা দেখতে পারেন কিভাবে উপরে উঠে গেছে। 2008-9 হয়েছে 1507 কোটি টাকা, 2011-12 হয়েছে 5000 কোটি টাকা, 18-19 হয়েছে 8900 কোটি টাকা, 22-23 হয়েছে 17155 কোটি টাকা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিদ্যুৎ খাতের সকল অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। পুরো বিষয়টাই আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আগামী 72 ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে হবে, না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বিক্ষোভ সমাবেশ করে তারা এই আলটিমেটাম দেয়। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে ছাত্রদলের হট্টগোলের প্রতিবাদও জানায় সংগঠনটির নেতারা। বিক্ষোভ মিছিলটি সূর্য সেন হল ও মহসিন হল হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। বৃহস্পতিবার সিনেট ভবনে সিন্ডিকেট বৈঠকে আওয়ামীপন্থী 3 সদস্য নিজামুল হক ভূঁইয়া, শীতেশ চন্দ্র বাসার ও
বাহালুল মজনু চুন্নুর আমন্ত্রণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। সে সময় ডাকসু নির্বাচনকে ঘিরে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে ছাত্রদলের নেতাকর্মীরা। এই ঘটনায় প্রতিবাদে গতরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোড ম্যাপ ঘোষণা করতে হবে এবং তার সময়সীমা 72 ঘন্টা মাত্র। 72 ঘন্টার মধ্যে যদি রোড ম্যাপ ঘোষণা করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। চলতি মৌসুমে সারা দেশের পাশাপাশি রাজধানীতেও শীতের দাপট বেড়েছে। কুয়াশায় আচ্ছন্ন হয়ে বিপর্যস্ত নগরবাসী। পৌষের শেষ দিকে কুয়াশার সাথে শিশির কণা শীতের তীব্রতা বাড়িয়েছে। তা সত্ত্বেও কর্মব্যস্ত ঢাকার মানুষের আনাগোনা কমেনি। হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়েছে। কুয়াশা ছিল ঢাকাতেও, কিন্তু গতদিন থেকে সেই পরিস্থিতি আরো খারাপ দিকে হতে থাকে। বিশেষ করে দরিদ্র ছিন্নমূল মানুষের অবস্থা চরমে পৌঁছেছে। এদিকে ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2-3 দিন ঘন কুয়াশা ও শীত আরও কিছুটা কমতে পারে। শুক্রবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে রাজধানীতেও বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা নেমেছে রেকর্ড পরিমাণে 13.8 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিস বলছে ঘন কুয়াশা প্রবাহের কারণে শীতের তীব্রতা থাকতে পারে আরও 3 দিন। আগামী সপ্তাহের শেষের দিকে আসতে পারে আরও 2টি শৈত্যপ্রবাহ, থাকতে পারে 10 দিন। এদিকে ঠান্ডাজনিত রোগী বাড়ছে হাসপাতালগুলোতে। শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি বলছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। পৌষের মাঝামাঝি এসে হঠাৎই যেন পৌষের শীত জেঁকে বসেছে। নেই সূর্যের দেখা। ঠান্ডা বাতাসের সাথে ঘন কুয়াশায় নাকাল জনজীবন। ঘন কুয়াশা প্রবাহের কারণে রাজধানীতে রেকর্ড তাপমাত্রা নেমেছে 13.8 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র শীতে কিছুটা স্থবির হয়ে পড়েছে নগর জীবন। ভোরের দিকে অতিরিক্ত ঘন কুয়াশায় রাস্তায় যানবাহন চলাচলে সতর্ক থাকতে হয়েছে চালকদের। শীতের এমন তীব্রতা থাকতে পারে আরও 3 থেকে 4 দিন। এরপর আসতে পারে 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ। এতে থেকে থেকে শীতের এই প্রকোপ থাকবে আরও বেশ কিছুদিন। তাপমাত্রা যখন নর্মাল থেকে 3 থেকে 4 ডিগ্রি কমে যায় সেই সময় শীতের তীব্রতা বেড়ে যায়। সেই সময় প্রচণ্ড শীত অনুভূত হয়। যেমন ঢাকাতে গতকালকের তাপমাত্রা ছিল দিনের তাপমাত্রা 20.7, যেটা 25 থাকার কথা, অর্থাৎ 4 ডিগ্রি তাপমাত্রা হঠাৎ করে কমে গেছে। এবং আজকে সকালে যে তাপমাত্রা ঢাকাতে 13.8, এটাও 2 ডিগ্রি কমে গেছে। দেখা যাচ্ছে দুইটাই নর্মাল থেকে অনেক কম। 1 থেকে 2টি আপনার তীব্র আপনার শৈত্যপ্রবাহ আসতে পারে, আর 2 থেকে 3টা মাঝারি আসতে পারে। এটা শুরু হবে বেসিক্যালি এই কুয়াশা কেটে গেলে আমরা আশা করছি যে সেকেন্ড উইক থেকেই এটা শুরু হবে। এদিকে তীব্র শীতের প্রভাবে বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগ। রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে সাধারণ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি হয়েছে 133 জন। চেঞ্জেবল অবস্থায় আমরা যেটা ফিল করি যে বাচ্চারা এটা নিতে পারে না। যেমন আজকে গরম, 2 দিন পর ঠান্ডা, নিতে পারছে না। এবং কেন নিতে পারছে না? বিকজ আমাদের এনভায়রনমেন্টে যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আছে তাদের ক্যারেক্টারগুলি একটু ডিফারেন্ট। দেখা গেল যে একটু ওয়ার্মে ওরা খুব তাড়াতাড়ি গ্রো করে ফেলে, অথবা একটু ওয়ার্ম থেকে কোল্ডে চলে গেলেও আবার কিছু কিছু ক্যারেক্টার বেড়ে যায়। তো তখন বাচ্চারা আক্রান্ত হয় বেসিক্যালি। হঠাৎ তাপমাত্রার পরিবর্তন, অতিরিক্ত বায়ু দূষণ ও ধুলোবালির প্রভাবে এই তীব্র শীতে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই শীত থেকে সুরক্ষার পাশাপাশি নিয়মিত মাস্ক পরার পরামর্শ চিকিৎসকদের। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার 12,36 লাখ। ভোটার বৃদ্ধি পেয়েছে 1.50%। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন জানায় 12,36,83,512 জনের মধ্যে পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,109 জন। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, দাবি আপত্তি থাকলে 7 জানুয়ারির মধ্যে আবেদন করা যাবে। 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 17 বছর বয়সীদের ভোটার করার বিষয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্যের। 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বাছাই, যা শেষ হতে সময় লাগবে 30 জুন। ভোটাধিকার নিশ্চিত করাই বর্তমান কমিশনের চ্যালেঞ্জ বলেও জানান নির্বাচন কমিশনার।
রাজনৈতিক দল আর অংশীজনদের সম্মতি ছাড়া সংস্কার সুফল বয়ে আনবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংস্কার প্রক্রিয়ায় তরুণদের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন। তবে সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করলে গোটা সংস্কার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে তারা মনে করে। কোনো ধরনের তড়িঘড়ি না করে সময় নিয়ে সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পরামর্শ তাদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। নিজেরাই করতে পারে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত হয় সংস্কার কমিশন। প্রথম দফায় 6টি ও পরবর্তীতে আরও 5টি সংস্কার কমিশন গঠিত হয়। 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কোনো কমিশনই প্রতিবেদন জমা দেয়নি। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রশাসন ক্যাডারে পদোন্নতি কোটা বাতিল, উপসচিব পদে 50% প্রশাসন ক্যাডার ও অন্যান্য ক্যাডার থেকে 50% সুপারিশ করলেও তা প্রত্যাখ্যান করছে আমলারা। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। যে কোনো জায়গায় সংস্কার শুরু হলে প্রতিক্রিয়া দেখা দেওয়াটা স্বাভাবিক দাবি করে বিশ্লেষকরা বলছেন, তড়িঘড়ি না করে সময় নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা উচিত কমিশনের। তবে কমিশন সংস্কার করলেও তা বাস্তবায়ন করবে রাজনৈতিক দল, এমনটাই মত তাদের। এই সংস্কার যেটা শুরু হয়েছে, আমরা সবাইকে সহযোগিতা করব, সবাইয়ের কাছে আবেদন জানাবো। হ্যাঁ, দেখি না ওনারা কি প্রস্তাব করে, এবং প্রস্তাব করলেই যে সেটা হয়ে যাবে। এবং আমাদের সবকিছু টার্গেটটা কি? জনগণ, তাই তো? সংস্কার কমিশনগুলো প্রত্যেকটা দলের সাথে কিন্তু আমরা তেমন দেখি না। আমরা মিডিয়াতে প্রতিনিয়ত চোখ রাখি, খবর রাখি, বিভিন্ন আপনার অনানুষ্ঠানিক বিভিন্ন সূত্র থেকে তথ্য পাই। ওইভাবে কিন্তু ইন্টারাকশন হয় নাই, মত বিনিময় হয় নাই, তাদের কাছে ফিডব্যাক নেয় নাই। এই সরকার তো আর এই সংস্কারগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারবে না, একদম নিশ্চিত। আমি লিখে দিতে পারি যে এটা বাস্তবায়ন করতে হবে রাজনৈতিক দলকে। রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কার নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে মনে করেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। বলেন, এ থেকে কারা সুফলভোগী হবে তাও জাতির কাছে স্পষ্ট নয়। এই বিতর্ক জিইয়ে রেখে নির্বাচন কতটা তাড়াতাড়ি হবে এটা আমার সংশয় রয়েছে। আমি মনে করি যে আসলে এই বিতর্কে না গিয়ে যে মৌলিক যে সংস্কার, যে বিষয়টা নির্বাচন ব্যবস্থা, সংবিধান, যে এইসব ব্যাপার আছে তা নিয়ে একটা ফয়সালা হয়ে গেলে নির্বাচনটা খুব দ্রুত হতে পারে। আর এই মুহূর্তে দ্রুত নির্বাচন ছাড়া জাতির সামনে যে সংকট, এই সংকটের কোনো সমাধান নেই। জাতীয় নির্বাচনের আগে সংবিধান আর নির্বাচন কমিশন সহ শুধু মৌলিক খাতগুলো সংস্কারের পরামর্শ বিশ্লেষকদের। কি কি অগ্রগতি হয়েছে বা কি সংস্কার প্রয়োজন তারা মনে করেছেন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা ও সাবেক বিচারক মোতাহার হোসেনের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে তাদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সাংবাদিকদের সাথে আলাপকালে এই আহ্বান জানান তিনি। মাহবুবউদ্দিন খোকন বলেন, বাংলাদেশের প্রথম সংখ্যালঘু প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে দেশত্যাগ ও পদত্যাগে বাধ্য করেছিল আওয়ামী লীগ। এখন বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য মায়াকান্না দেখালেও তখন নিশ্চুপ ছিল ভারত। তিনি আরও বলেন, আওয়ামী শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্যের নামে যেসব মামলা হয়েছিল তার পেছনের ষড়যন্ত্রকারীদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জেলে থাকা অবস্থায় অপচিকিৎসার কারণে বেগম খালেদা জিয়ার মারাত্মক স্বাস্থ্যহানি ঘটেছে। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা এবং মোতাহার হোসেন সাহেবের তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, সেগুলা ব্যাপারে তদন্ত হওয়া উচিত। এবং বেগম খালেদার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, অন্য রাজনীতিবিদদের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র মামলা করা হয়েছে শুধু রাজনৈতিক কারণে, সে ব্যাপারে আমার মনে হয় তদন্ত করে যেসব পুলিশ, যেসব দুদকে যেসব আয়ু ছিল, ইনভেস্টিগেশন অফিসার, দুদকের চেয়ারম্যান ছিল, কমিশনার ছিল, তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা যায় মনে করি। এবং এস.কে. সিনহার সকল মামলা প্রত্যাহার করা উচিত হোক দাবি জানাচ্ছি। পাশাপাশি তাকে যেন দেশ ফিরিয়ে আনে সে ব্যবস্থা গ্রহণ করবে। টেকনাফে বর্বর হত্যার শিকার মেজর সিনহা মোহাম্মদ রাশেদ নিহতের মামলাটি হাইকোর্টে দ্রুত নিষ্পত্তির দাবিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের সঙ্গে দেখা করেছেন তার স্বজনরা। হাইকোর্টে দ্রুত মামলার শুনানি শুরুর আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মেজর সিনহার সহকর্মীর অভিযোগ, আওয়ামী শাসনামলে সরকারের হস্তক্ষেপে ঝুলেছিল এই মামলাটি। রিপোর্ট নাবিল জাহাঙ্গীরের। 2020 সালের 31 জুলাই টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একটি তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ বিষয়ে পরিবারের করা হত্যা মামলার শুনানি শেষে 2022 সালের 31 জানুয়ারি বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে বাকিদের খালাস দেয় বিচারিক আদালত। এরপর প্রায় 3 বছর পেরিয়ে গেলেও হাইকোর্টে মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়নি। বৃহস্পতিবার মামলাটি দ্রুত শুনানির দাবি নিয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আসেন নিহত মেজর সিনহার পরিবারের সদস্যরা। মেজর সিনহা ওর যে রায়টা হয়েছে ওটা দ্রুত কার্যকরিতার জন্য আমি এই অ্যাটর্নি জেনারেল সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি। প্রায় 1067 দিনের মতো পার হয়েছে, কিন্তু উচ্চ আদালতে আসলে আপনারা হয়তো জানেন উচ্চ আদালতে খুব একটা মুভ করেনি মামলাটা। হ্যাঁ, তো মূলত আমরা এসেছি যে রায়টা তো অলরেডি হয়ে গিয়েছে নিম্ন আদালত থেকে, উচ্চ আদালতে যেন দ্রুত রায়টা কার্যকর করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। আওয়ামী সরকারের হস্তক্ষেপে মামলাটির শুনানি শুরু হয়নি বলে অভিযোগ মেজর সিনহার সহকর্মীর। এতদিন হয়নি, আদালতের বিভিন্ন ঝামেলার কারণেই হয়নি, যেটা পূর্ববর্তী যে সরকার ছিল তাদের সরাসরি হস্তক্ষেপের কারণে হয়নি। এটা হচ্ছে আসলে সত্যি অ্যান্সার, এবং এটা আমি মনে করি যে দেশের মানুষের সেটা জানার প্রয়োজন আছে। মামলাটি দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন ভারতে আটক 90 বাংলাদেশি এবং বাংলাদেশে আটক 95 ভারতীয় জেলে আগামী 5 জানুয়ারি মুক্তি পাচ্ছেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ টি-ক্যাবের লঞ্চ উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এম তৌহিদ হোসেন জানান আগামী 5 জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় বন্দী জেলেদের হস্তান্তর করা হবে। 78 বাংলাদেশি নাগরিক নিয়ে এমভি মেঘনা ও এমভি লায়লা নামের 2টি ফিশিং ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে গত বছরের 9 ডিসেম্বর তাদের আটক করা হয়। এছাড়া ভারতীয় জলসীমায় একটি ট্রলার ডুবে গেলে আরও 12 বাংলাদেশি জেলে উদ্ধারের পর আটক হন। অন্যদিকে ভারতের 6টি ট্রলার গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে, তখন 95 জন ভারতীয় জেলেকে পটুয়াখালী ও বাগেরহাটে আটক করা হয়। রেস্টুরেন্টে খাবার বিল সহ 43টি পণ্যের উপর ট্যাক্স ভ্যাট বাড়ানোয় সাধারণ মানুষের উপর তেমন চাপ বাড়বে না বলে মনে করছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। উপদেষ্টা জানান 3 তারকার উপরে রেস্টুরেন্টগুলোতে মানুষ যখন খেতে যাবে তাদের বিলের সাথে 10-20 টাকা বাড়তি যোগ হলে কোনো সমস্যাই হবে না। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি জানান সাধারণ মানের হোটেলে কোনো বিল বাড়ছে না, অত্যাবশ্যকীয় নিত্যপণ্যের উপর ভ্যাট বাড়েনি বলেও জানান তিনি। অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি, আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অর্থাৎ সেটার দিকে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটারসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আর রেস্টুরেন্টের দাম বাড়েছি 3 তারকার উপরে যে রেস্টুরেন্টগুলো, কেউ যদি আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট টাকা খেতে বসে 10 টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া উচিত না। এই সমস্ত আর্গুমেন্ট ঠিক এগুলো এসে টেকে না। আমি তো বলছি না ভাতের রেস্টুরেন্ট অন্য রেস্টুরেন্টে গিয়ে যাবে, আর থ্রেশহোল্ড আছে যার টার্ন ওভার 50 লাখ টাকার উপরে, তারাই খালি এটার মধ্যে আসবে, আর অন্য কোনো ব্যবসাতে এটার মধ্যে আসছে না। অর্থ উপদেষ্টা বলেন সামাজিক নিরাপত্তার খাতগুলোকে আরও শক্তিশালী করতে চায় সরকার। এবারের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তিগত খাতে আরও বরাদ্দ বাড়ানোর ইঙ্গিত দেন তিনি। অর্থনীতিতে মোটামুটি তো আমার অর্থনীতি একটু স্ট্রং তো হয়েছে, স্টেবিলাইজেশন। আমি বলবো না সব ক্ষেত্রেই যে ব্যাংকিং সেক্টরে কিছু শৃঙ্খলা ফিরে আসছে। আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। পৃথিবীর কোনো দেশই একটা বাজেট ডেফিসিট আছে, ওটার মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। আর সাথে সাথে আপনারা দেখবেন আমাদের কিছু সে আছে প্রেফারেন্স যে শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য আইটি খাতে আমরা কোনো অ্যালোকেশন কমাবো না, বরং আমরা বৃদ্ধি করব। অর্থাৎ সোশ্যাল সেক্টরটা রাখি, সাথে সাথে আমাদের অন্যান্য সেক্টরগুলো হিসেবে আমাকে রাজস্ব আয় বাড়াতে হবে। নতুন বছরে দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হবে উল্লেখ করে দুর্বল ব্যাংকগুলো যাতে উঠে দাঁড়াতে পারে সেজন্য তাদের অর্থনৈতিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। মুহিবুল্লাহ মুহিব,
বাংলা ভিশন, ঢাকা। বেক্সিমকো গ্রুপের কোম্পানিকে সোনালী ব্যাংকের দেয়া 1,600 কোটি টাকার ঋণ এখনও খেলাপি বলে জানিয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শওকত আলী খান। 2024 সালে ব্যাংকটিতে 5,634 কোটি টাকার পরিচালন মুনাফা হয়েছে বলে জানান তিনি। গতকাল এক সংবাদ সম্মেলনে ব্যাংকের এমডি শওকত আলী খান জানান, নানা প্রতিকূলতা সত্ত্বেও 2024 সালে সোনালী ব্যাংকে আমানত বেড়ে দাঁড়িয়েছে 1,64,959 কোটি টাকা। এক প্রশ্নের জবাবে তিনি জানান, 2024 সালটি ছিল সোনালী ব্যাংকের জন্য খুবই চ্যালেঞ্জের। পরিবেশ অনুকূলে না থাকার পরও খেলাপি হওয়া 1,170 কোটি টাকা পুনরুদ্ধার সম্ভব হয়েছে। এর মধ্যে শীর্ষ 20 খেলাপির কাছ থেকে উদ্ধার হয়েছে 121 কোটি টাকা। তিনি আরও জানান, সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 16,000 কোটি টাকা। উন্নত সেবা নিশ্চিতের মাধ্যমে সোনালী ব্যাংক আরও গ্রাহক বান্ধব হবে এমন প্রতিশ্রুতি তার। বিশিষ্ট শিল্পপতি হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ আলী হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কর্পোরেট অফিসে পবিত্র কোরআনখানি খতম ও তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। মরহুমের শুভাকাঙ্ক্ষী সহকর্মী সহ পরিবারের সদস্যরা এতে অংশ নেন। মিলাদে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 2024 সালের 2 জানুয়ারির মৃত্যুর আগে হাজী আলী হোসেন তার দীর্ঘ জীবনে হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ছাড়াও দেশের শিল্প ও অর্থনৈতিক অঙ্গনে উজ্জ্বল ব্যক্তি ছিলেন। বিভিন্ন সময়ে তিনি ছিলেন সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ সভাপতি, বাংলাদেশ স্টিল এবং রি রোলিং মিল অ্যাসোসিয়েশনের সভাপতি, ডিসিসিআই এর সভাপতি এবং এবিসিসিআই এর পরিচালক। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পরিচালকও ছিলেন হাজী আলী হোসেন। ক্রিকেট, বিপিএল এর ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়ে দ্বিতীয় ম্যাচেই জয় ফিরেছে দুর্বার রাজশাহী। মিরপুর স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের 175 রানের টার্গেট তাড়া করে ছক্কা মেরে রাজশাহীর জয় নিশ্চিত করেন অধিনায়ক এনামুল হক বিজয়। ঢাকার ইনিংসে 19 রানে 7 উইকেট নিয়ে বিপিএলে সেরা বোলিং নৈপুণ্য প্রদর্শন করেছেন রাজশাহীর তাসকিন আহমেদ। টস জিতে ঢাকা ব্যাটিং বেছে নিলেও দ্বিতীয় ওভারেই লিটন দাসকে 0 রানে ফেরত পাঠান রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। বিপিএলে 10বার ডাক মেরে লজ্জার রেকর্ড গড়লেন লিটন। চতুর্থ ওভারে ঢাকার ব্যাটিংয়ে তাসকিনের দ্বিতীয় আঘাতে সঞ্জিত তামিম 9 রানে বিদায় নেন। তবে 14 রানে 2 উইকেট হারানো ঢাকাকে টেনে তোলেন স্টিফেন এসকিনাজি ও শাহাদাত হোসেন। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে 24 বলেই দলীয় স্কোরে 50 পূর্ণ হয়। পাওয়ার প্লে 6 ওভারে ওঠে 57 রান। স্টিফেন 46, শাহাদাত 50, অধিনায়ক থিসেরা পেরেরা 21 এবং ভারতীয় শুভম রঞ্জনের 24 রানে বড় স্কোরের সম্ভাবনা জাগায় ঢাকা। তবে রাজশাহীর স্ট্রাইক পেসার তাসকিন 19 রানে 7 উইকেট তুলে নিলে 9 উইকেটে 174 রানে শেষ হয় ঢাকার ইনিংস। পাকিস্তানের মোহাম্মদ আমিরের 17 রানে 6 উইকেটের রেকর্ড ভেঙে বিপিএল এ সেরা এবং টি-20 ক্রিকেটে তৃতীয় সেরা বোলিং নৈপুণ্য তুলে ধরেন তাসকিন। জবাবে মোহাম্মদ হ্যারিস 12, জিসান আলম 0, ইয়াসির রাব্বি 22 রানে ফিরে গেলেও 2 অপরাজিত ব্যাটার এনামুল হক বিজয় 46 বলে 73 এবং বায়ার্ন বার্ল 33 বলে 55 করে রাজশাহীকে প্রথম জয় উপহার দেন। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গুলশানের বাসায় খালেদা জিয়ার সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাক্ষাৎ, নিলেন শারীরিক অবস্থার খোঁজ খবর। রাজনৈতিক বিতর্কে চাপা পড়েছে আওয়ামী লীগের লুটপাট দুর্বৃত্তায়ন, বলেছেন মির্জা ফখরুল। ক্যাপাসিটি চার্জেই 1 লাখ কোটি টাকা গায়েবের অভিযোগ। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, 72 ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আলটিমেটাম। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী, আগামী সপ্তাহ থেকে 10 দিন শৈত্যপ্রবাহের পূর্বাভাস, হাসপাতালগুলোতে রোগীর ভিড়। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য